ইরানে থাকবে খামেনি সরকার, সাফ জানালেন ট্রাম্প। যুদ্ধবিরতি না মানায় প্রকাশ্যে নেতানিয়াহুকে ধমক দিলেন অশ্রাব্য গালিও। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম, চাঙ্গা হচ্ছে পুঁজিবাজারও। এতে কি আশ্বস্ত হওয়া যাবে? ইরানের উপর আমেরিকার হামলায় সমর্থন ছিল কিছু আরব দেশের, খুশিও হয়েছিলেন তারা। কারা সেই বিশ্বাসঘাতক? তেহরান কি চিনতে পেরেছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার প্রেসিডেন্টের এক ধমকে ইরানের উপর বোমা হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে নেতানিয়াহু সরকার। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছিল ইরান ও ইসরায়েল। এক পর্যায়ে চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে দুই পক্ষকেই অশ্রাব্য ভাষায় গালি দেন। এরপরই ফোন করে ইরানে বোমা না ফেলতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করে দেন তিনি। সেই সঙ্গে সাফ জানিয়ে দেন ইরানি খামেনি সরকার উৎখাতের কোনো আগ্রহ নেই আমেরিকার। এমন অবস্থায় ইসরায়েলের সঙ্গে সংঘাতে কি শেষ পর্যন্ত ইরান আর খামেনি সরকারের জয় হলো? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। প্রকাশ্যে গোটা বিশ্বের ক্যামেরার সামনে ইসরায়েলের বিরুদ্ধে এতটা ক্ষোভ এর আগে জানাতে দেখা যায়নি আমেরিকার কোনো প্রেসিডেন্টকেই। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের উপর হামলা চালিয়ে যাওয়ায় হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে বারবারই ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিচ্ছিলেন চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করে ইরান ও ইসরায়েলকে গালি দিতে শোনা গেছে মার্কিন প্রেসিডেন্টকে, যাকে বিভিন্ন গণমাধ্যম কৌতুক ভরে বোমা হিসেবে উল্লেখ করেছে। তবে এদিন সবচেয়ে বেশি ট্রাম্পের রোষানলে পড়েছিল ইসরায়েল। তাদের পদক্ষেপে তীব্র অসন্তুষ্টি জানিয়ে অবিলম্বে ইরানে বোমা হামলা বন্ধ করে পাইলটদের ঘরে ফিরিয়ে নিতে ইসরায়েলকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা তা লঙ্ঘন করেছে। আমরা চুক্তি করার সাথে সাথেই ইসরায়েল বেরিয়ে এসে এমন বোমা ফেলেছে যা আমি কখনো দেখিনি। আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। আমি ইসরায়েলের পদক্ষেপে খুশি নই। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত। আমি ইরানের উপর অসন্তুষ্ট। দুই পক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কিন্তু আমি সত্যিই অসন্তুষ্ট ইসরায়েলের উপর। মূলত এই দুটি দেশ জানে না তারা কি করছে। You know what? We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that? সেই সাথে সাফ জানিয়ে দেন ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি সরকার উৎখাতের কোনো আগ্রহ নেই তার প্রশাসনের। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর আছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই টেলিফোনে ইরানে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে ইসরায়েল নতুন করে আর কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না। প্রশ্ন উঠেছে, নাটকীয়তায় ভরা এই যুদ্ধবিরতিতে কোন পক্ষের জয় হয়েছে, ইরান নাকি ইসরায়েলের? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবারই খামেনি সরকারের পতন দাবি করে আসছিলেন, কিন্তু সংঘাতের পর ইসরায়েলের উপর মার্কিন প্রেসিডেন্ট তীব্র ক্ষোভ প্রকাশ করায় আর খামেনি সরকার উৎখাতের সম্ভাবনা নাকচ করে দেওয়ার মধ্য দিয়ে আদতে ইসরায়েলের পরাজয় হয়েছে, জয় হয়েছে ইরানের। ইরানের পরমাণু কর্মসূচি টিকে থাকার পাশাপাশি ভালোভাবেই টিকে থাকবেন খামেনি সরকার। ট্রাম্পের ভাষাতেই এমন ইঙ্গিত মিলেছে বলে মত বিশ্লেষকদের। বরং বেকায়দায় পড়তে পারেন নেতানিয়াহু। গোটা দুনিয়াতে যাকে আখ্যা দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে, যিনি ক্ষমতায় টিকে থাকতে একের পর এক যুদ্ধ সংঘাত আর হামলা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনে গাজার পর যেভাবে ইরানে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন, তার পুরোটাই ভেস্তে গেছে এই যুদ্ধবিরতির পর। ঘরে বাইরে চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের পতনের। এবার হয়তো আর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না নেতানিয়াহু, ধারণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের। 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 600-রও বেশি ইরানি নাগরিক, আর ইরানের পাল্টা আঘাতে অন্তত 28 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর হাফ ছেড়ে বাঁচলেন ব্যবসায়ী আর বিনিয়োগকারীরা। অনিশ্চয়তার খোলস ছেড়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্টক মার্কেট। রেকর্ড উত্থান হয়েছে পড়তির দিকে থাকা পুঁজিবাজারে। জ্বালানির বাজারেও একই অবস্থা। বিভিন্ন ব্র্যান্ডের অপরিশোধিত জ্বালানি তেলের দামে গত কয়েকদিনে যে রেকর্ড ধস দেখা গেছে তার গতি কিছুটা কমে এসেছে। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। বিশ্বের সামগ্রিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি বাণিজ্য খাতে তোলপাড় ফেলে দেয়া অঘটনের শুরুটা ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলা আর পাল্টা আঘাতের পর। অজানা আশঙ্কা বিনিয়োগকারীদের গ্রাস করলে সূচকের নিম্নমুখী ছোটার প্রবণতা থামাতে প্রায় দিশেহারা হয়ে পড়েন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এমন দশায় ইরান মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিলে অস্থিরতা ছড়িয়ে পড়ে জ্বালানি তেলের বাজারে, যা ব্যবসা বাণিজ্যের টালমাটাল অবস্থায় নতুন মাত্রা যোগ করে। এমন ঘোলাটে অবস্থায় বহু প্রত্যাশিত যুদ্ধবিরতির ঘোষণা কি আস্থা ফেরাতে পারবে বিনিয়োগকারীদের মধ্যে? আবার পুরোদমে ছুটবে কি মন্থর গতির যানে চড়ে বসা বিশ্ব বাণিজ্য খাত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরবর্তী কয়েক ঘণ্টায় বড় সড় প্রভাব পড়ে ভারতের পুঁজিবাজারে। গত ৯ মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান হয়েছে সেখানে। মঙ্গলবার সকাল 10:25 দিকে ২৫,২২৫ পয়েন্ট ছাড়িয়ে যায় নিফটি 50 ইন্ডেক্স, আর বিএসই সেন্সেক্স ছাড়িয়েছে ৮২,৭৪৩ পয়েন্টের বেশি। ঘুরে দাঁড়িয়েছে পড়তির ধারায় থাকা জাপানের শেয়ার বাজার। লেনদেনের শুরুতে ১.১৪% বেড়েছে নিক্কির 225 সূচক, আর দক্ষিণ কোরিয়ার সূচকের উত্থান হয়েছে ১.১%, যা ২০২১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। চীনের সাংহাই কম্পোজিটের উত্থান হয়েছে ১.১৫% বা ৩,৪২০ পয়েন্টের বেশি, আর বেইজিং স্টক এক্সচেঞ্জের 50 ইন্ডেক্স বেড়েছে ৩.৬৫%। মঙ্গলবার দিনের শুরুতে প্যান ইউরোপিয়ান স্টক মার্কেটের স্টকস 600 ইন্ডেক্স ১.৪% লাভ দিয়ে ৫৪২.৬ পয়েন্টে পৌঁছায়। অনিশ্চয়তার আশঙ্কা সামলে উঠেছে মার্কিন পুঁজিবাজারও। মঙ্গলবার লেনদেনের শুরুটা প্রথম ঘণ্টায় S&P 500, ডাও জোন্স, নাসদাক সূচকের উত্থান ছিল প্রায় ১% আশেপাশে। সূচক উত্থানের হাওয়া লেগেছে অস্ট্রেলিয়ার শেয়ার মার্কেট অস্ট্রেলিয়ান সিকিউরিটি এক্সচেঞ্জ লিমিটেডে। মঙ্গলবার ভার্জিন অস্ট্রেলিয়ার শেয়ারের দাম ১১% বেশি উত্থানে হাসির ঝিলিক ছড়ায় বিনিয়োগকারীদের মুখে। স্বর্ণের দামেও ব্যবসায়ীদের জন্য নেতিবাচক আর গ্রাহকদের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে ইরান ইসরায়েল সহিংসতা। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির আগের আউন্স প্রতি স্বর্ণের দাম ছিল গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার সকালে এই দাম ১.২% কমে আউন্স প্রতি বিক্রি হয়েছে $৩,৩২৬.৮৭। আমার মনে হয় যুদ্ধবিরতির প্রতিক্রিয়া ইতিবাচক দিকে এগোচ্ছে। আপনি জানেন, হামলার পর বাজারের প্রতিক্রিয়া বেশ মধ্যপন্থী ছিল। সূচকে সামান্য পতন আর তেলের দাম কিছুটা বাড়তি ছিল। ইতিমধ্যেই পরিস্থিতি পাল্টেছে। তাই আমি মনে করি যুদ্ধবিরতি সম্পর্কে বাজারের মতামত ইতিবাচক হতে চলেছে। মনে করছি সার্বিক পরিস্থিতি তেলের দাম কোন দিকে যায় তার উপর নির্ভর করছে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার প্রভাবে অপরিশোধিত তেলের দাম দ্রুত পড়তির প্রবণতা কিছুটা থেমেছে। আগের দিন সোমবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৩.৮% পড়ে, যার বাজার মূল্য দাঁড়ায় ব্যারেল প্রতি $৬৮.৮। দিনের শেষে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর পড়তির ধারা ৭% ছাড়িয়ে যায়, যা গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ৩টা নাগাদ এই পতন ৯% গিয়ে ঠেকেছে। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু আরব দেশের। শুধু তাই নয়, গোপনে তারা খুশিও হয়। ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক দিলেন এমন চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব নাকি ইরানের সাথে প্রতিবেশী দেশগুলোর শিয়া সুন্নি দ্বন্দ্ব, কোনটি ছিল এমন বিশ্বাসঘাতকতার কারণ? এবারের সংঘাতের মধ্য দিয়ে ইরান কি চিনে নিতে পেরেছে মধ্যপ্রাচ্যে থাকা তার মুসলিম শত্রু দেশগুলোকে? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এবং এই হামলার প্রতি নীরবে সমর্থন জানায় মধ্যপ্রাচ্যেরই কিছু মুসলিম দেশ।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে 23 জুন কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। তবে হামলার পরপরই কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ইরানের বিরুদ্ধে বিবৃতি দেয়। তবে কি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করে পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো? সিবিএন নিউজের একটি প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র যখন ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তখন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো বিবৃতি দিলেও গোপনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই হামলার প্রতি সমর্থন জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক ফিরাজ মাকসাদ বলেন, ইরানকে শায়েস্তা করা হচ্ছে বলে এই দেশগুলো গোপনে কিছুটা খুশি হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এসব দেশগুলো শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানকে ইসলামের জন্য হুমকি মনে করে। তবে এই সমর্থনের পেছনে কি শুধু তথাকথিত শিয়া সুন্নি বিভেদই ছিল? যেখানে যুক্তরাষ্ট্র গাজায় আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সর্বোচ্চ সামরিক ও নৈতিক সমর্থন দিয়ে আসছে, সেখানে সেই মার্কিন বাহিনীর মেহমানদারিতে ব্যস্ত আরব দেশগুলো। মার্কিন প্রতিরক্ষা বিভাগের 2024 সালে প্রকাশিত Q1 রিপোর্ট অনুসারে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রায় 30 থেকে 40 হাজার সৈন্য স্থায়ী ও রোটেশন ভিত্তিতে অবস্থান করছে। সবচেয়ে বড় ঘাঁটিটি কাতারের আল উদেইদ এয়ারবেস, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা ও 100 এর মতো বিমান রয়েছে। পাশাপাশি ইরাক, সিরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানেও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ কার্যালয়ের তথ্য মতে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাথে মার্কিন পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় $141.7 বিলিয়ন, যার মধ্যে রপ্তানি 80.4 এবং আমদানি 61.3 বিলিয়ন ডলার। এছাড়া 2024 সালে আরব আমিরাতের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $34.4 বিলিয়ন। একই বছর সৌদি আরবের সাথে বাণিজ্যের পরিমাণ ছিল $25.9 বিলিয়ন। অর্থাৎ মধ্যপ্রাচ্যে বিলিয়ন ডলারের বাণিজ্য করছে যুক্তরাষ্ট্র। তাই এক্ষেত্রে বলাই যায় যে হয়তো ব্যবসা হারানোর ভয়ে যুক্তরাষ্ট্রের সব কাজের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশগুলো। অন্যদিকে আরব আমিরাতের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর। দেশটির স্টক ইনভেস্টমেন্টে যুক্তরাষ্ট্র প্রায় $1 ট্রিলিয়ন এবং 2024 সালে এডিয়া ও মাবাডালার মতো সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের শিল্প, এআই, স্বাস্থ্য ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করেছে। সৌদির ক্ষেত্রে মিশ্র বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চলছে। সামরিক খাতে সৌদি আরবের সাথে একটি $112 বিলিয়ন অস্ত্র চুক্তি চলছে যুক্তরাষ্ট্রের, যা আগামী 10 বছরে আরও বড় হতে পারে। কেন মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করলো তা পুরোপুরি পরিষ্কার নয়। বিষয়টি কি শুধুই শিয়া সুন্নি দ্বন্দ্ব, নাকি যুক্তরাষ্ট্রের সাথে চলা বিলিয়ন ডলারের বাণিজ্য ও ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের লোভ? যদি আবারও ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র থাকবে ইসরায়েলের পক্ষে। তবে ইরান কি পাশে পাবে প্রতিবেশী মুসলিম দেশগুলোকে, নাকি ধর্মীয় ভ্রাতৃত্বের চেয়েও প্রাধান্য পাবে ভূরাজনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক হিসাব? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এর আগে গেল 23 জুন রাতে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে থাকা যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। তবে ইরানের মিসাইল হামলায় কোনো আমেরিকান বা কাতারের নাগরিক হতাহত হয়নি। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে ভূমিকা রাখা এই মার্কিন ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই হামলার পর কাতার, আমিরাত ও সৌদি সরকার নিন্দা জানালেও স্বাগত জানিয়েছেন ইরানের জনগণ। বিস্তারিত মিরফাজদের আবির ডেস্ক রিপোর্টে। ঘোষণা এসেছে যুদ্ধবিরতির। ইরান ইসরায়েল সংঘাতকে 12 দিনের যুদ্ধ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এসব কথা যেন কানেই নিচ্ছে না ইরান। এবার ইরানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে 23 জুন রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত এ ঘাঁটিতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে নিশ্চিত করেছে দেশটি। কাতার জানিয়েছে ইরান সব মিলিয়ে 19টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইরানের মিসাইল হামলায় কোনো আমেরিকান বা কাতারি নাগরিক আহত হননি। কিন্তু প্রশ্ন হলো, কেন হামলার জন্য কাতারকেই বেছে নিল ইরান? আশঙ্কা করছিলাম এমন কিছুই হবে।
আসলে কাতারকে ইরান বেছে নিয়েছে কারণ কাতারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। আফগানিস্তান ও ইরাক অভিযানেও এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন অনেক কিছু নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপর। যদি ট্রাম্প ইরানে আক্রমণ চালান তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। এতে করে নতুন আরেক যুদ্ধ শুরু হতে পারে। If President Trump is going to react and attack the Iranians going to attack us first. হামলা হয়েছে ইরাকের সামরিক ঘাঁটিতেও। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। এদিকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, এই হামলা কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন। এই আগ্রাসনের প্রতিক্রিয়া জানানোর অধিকার কাতারের রয়েছে। এছাড়া কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে আমিরাত ও সৌদি আরব। তবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের এই হামলাকে স্বাগত জানিয়েছে ইরানিরা। হামলার খবর প্রকাশের পর রাস্তায় নেমে উদযাপন করেন তেহরানবাসী। ইরানের পতাকা হাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন তারা। আমরা মরব, কিন্তু কখনোই অপমান মেনে নেব না। আমরা বোমা হামলা, ক্ষেপণাস্ত্র বা অন্য কিছুকে ভয় পাই না। আমরা আমাদের ভূমিকে রক্ষা করছি। তোমরা যদি আমাদের আঘাত করো, আমরাও তোমাদের বারবার আঘাত করব, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যে ইরান একটা সিংহের দেশ। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইরান থেকে 2 ধাপে 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে ইরান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানের পাশাপাশি ফিলিস্তিনের গাজাতেও যুদ্ধবিরতি কার্যকর দেখতে চায় ইসরায়েলের বিরোধী দলগুলো। গাজা যুদ্ধের জেরে ইসরায়েল ক্রমশ দুর্বল ও অরক্ষিত হয়ে উঠছে। অবিলম্বে এটি বন্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গাজায় জিম্মি ইসরায়েলিদের পরিবার ও সাধারণ মানুষরা বলছেন, ইরানের সাথে সংঘাতে ইতি টানার পাশাপাশি গাজা যুদ্ধ শেষ করার ঐতিহাসিক সুযোগ এসেছে। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। সংঘাতময় পরিস্থিতি থেকে ইসরায়েলকে বের করে আনতে কেবল ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নয়, একই সাথে গাজাতেও যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছে দেশটির বিরোধী দলগুলো। অবিলম্বে 20 মাসেরও বেশি সময় ধরে গাজায় চলতে থাকা যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিচ্ছে তারা। গাজা যুদ্ধে ইতি টানতে জোরালো ডাক দিয়েছেন ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েশ আতিদ পার্টির নেতা ও অপোজিশন লিডার ইয়ার লাপিদ। ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই এক বিবৃতিতে তিনি বলেন, এবারে গাজা, সেখানেও এই মুহূর্তেই যুদ্ধ শেষ করার সময়। প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে আর কালক্ষেপণ না করে গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন লাপিদ। তিনি বলেন, এখন ইসরায়েলকে পুনর্গঠনের কাজ শুরু করা প্রয়োজন। আরেক বিরোধী দলীয় নেতা মধ্য বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলানো একই ধরনের চাপ দিচ্ছেন নেতানিয়াহুকে। সামাজিক মাধ্যম এক্স এ দেয়া বিবৃতিতে তিনি বলেন, ইরানের সাথে যুদ্ধবিরতিতে যাওয়ার পরপরই গাজায় যুদ্ধবিরতিতে যাওয়া প্রয়োজন ইসরায়েলের। গাজা যুদ্ধের জেরে ইসরায়েল ক্রমশ দুর্বল হয়ে পড়ছে উল্লেখ করে গোলান বলেন, গাজায় সামরিক অভিযান সমাপ্ত করার মোক্ষম সময় এখনই। জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলকে হুমকির মধ্যে ফেলা, দুর্বল বা অরক্ষিত করে তোলা, বিভাজন তৈরি করা সহ সব ধরনের কূ চিরতরে বন্ধে নেতানিয়াহু সরকারকে জোরালো বার্তা দিয়েছেন গোলান। গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার, আত্মীয় স্বজন সহ সাধারণ ইসরায়েলিরাও ইরানের সাথে যুদ্ধবিরতির মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তির বিষয়টি যুক্ত করতে বলছেন। তাদের মতে গাজা যুদ্ধ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে একটি বড় সুযোগ সামনে এনে দিয়েছে ইরানের সাথে যুদ্ধবিরতির বিষয়টি। গাজা যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে জিম্মিদের মুক্তি নিশ্চিত দেখতে চায় তারা।
জিম্মিদের পরিবারগুলোর ফোরাম থেকে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু সরকারকে জরুরি ভিত্তিতে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরুর জোরালো আহ্বান জানানো হয়েছে। ইরানের সাথে যুদ্ধবিরতি সম্ভব হলে তা গাজাতেও সম্ভব বলছে তারা। বিবৃতিতে বলা হয়, ইরানের সাথে লড়াই বন্ধ করে ইসরায়েল আবারও গাজার পাঁকে ডুবে যাবে তা চিন্তাও করা যায় না। এটি পুরোপুরি অযৌক্তিক এবং ইসরায়েলি স্বার্থবিরোধী। বিবৃতিতে আরো বলা হয়, গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ কাজে না লাগিয়ে ইরানের সাথে সংঘাতে ইতি টানা হবে একটি বড় আকারের কূটনৈতিক বিপর্যয়। এটি একটি ঐতিহাসিক সুযোগ। ইসরায়েল সরকারের দায়িত্ব এই সুযোগকে দুই হাতে লুফে নেয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্য জুড়ে শক্তিশালী উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর। কাতার সহ অঞ্চলটির একাধিক দেশে গড়ে তোলা হয়েছে মার্কিন ঘাঁটি, যেখানে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক মার্কিন সেনা। বর্তমানে সেই সব ঘাঁটিগুলোতে অন্তত 40,000 মার্কিন সেনা ও বেসামরিক কর্মী অবস্থান করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে শক্তিশালী ও বিস্তৃত উপস্থিতি রয়েছে মার্কিন সামরিক বাহিনীর। পুরো অঞ্চলের একাধিক দেশে মার্কিন সেনাঘাঁটি রয়েছে। পাশাপাশি উপসাগরীয় জলসীমায়ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এসব ঘাঁটিতে বর্তমানে প্রায় 40,000 সামরিক সদস্য ও বেসামরিক কর্মী অবস্থান করছেন। এছাড়াও সেখানে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান ও নৌবাহিনীর শক্তিশালী অস্ত্র ভাণ্ডারও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ওসব সামরিক ঘাঁটি এখন ইরানের সম্ভাব্য প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইতোমধ্যে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের কারণে ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করে যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি ইরানের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে কিছু সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে অঞ্চলটির অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক ঘাঁটিকে স্থায়ী ঘাঁটি হিসেবে মনে করা হয়। এসব ঘাঁটি সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার এবং সিরিয়ায় অবস্থিত। কাতারে অবস্থিত আল উদেইদ সামরিক ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেনকম এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কাতারে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে। ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান চলাকালে এই ঘাঁটিটি বিশেষ ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্য সফরের সময় এই ঘাঁটি ঘুরে দেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং পূর্ব আফ্রিকার উপকূলীয় অঞ্চল পর্যন্ত নৌ তৎপরতা তদারকি করে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের নৌ বিভাগের কেন্দ্রীয় ঘাঁটি হিসেবেও কাজ করছে। বর্তমানে বাহরাইনে প্রায় 9,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কুয়েত। দেশটিতে অবস্থিত ক্যাম্প আরিফ জান মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি প্রধান সদর দফতর ও সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আলিয়াল সালেম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 386তম এয়ার এক্সপিডিশনারি উইং মোতায়েন রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য মতে কুয়েতের এই দুটি ঘাঁটিতে প্রায় 13,500 মার্কিন সেনা সদস্য মোতায়েন রয়েছে এবং MQ-9 রিপার সহ বিভিন্ন ড্রোনও অবস্থান করছে। সংযুক্ত আরব আমিরাতের আল থাফরা বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান, যেখান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যুদ্ধ বিমান মিশনের সহায়তা প্রদান করা হয়। এই ঘাঁটিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের 380তম এয়ার এক্সপিডিশনারি উইং, যা 10টি বিমান স্কোয়াড্রন নিয়ে গঠিত। এই ইউনিটে উন্নত ড্রোনও রয়েছে, যেগুলো নজরদারি ও আক্রমণাত্মক মিশনে ব্যবহৃত হয়। সাদ্দাম হোসেনের শাসনের পতনের সময় ইরাক জুড়ে প্রায় 500 ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আনুমানিক 1,60,000 সৈন্য মোতায়েন ছিল। তবে বর্তমানে সেখানে 2,500 মার্কিন সেনা অবস্থান করছে। তাদের ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়ে ওয়াশিংটন বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই সেনা উপস্থিতি মূলত ইসলামিক স্টেট নামে পরিচিত গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে রাখা হয়েছে। বর্তমানে মার্কিন বাহিনী কুর্দিস্তানের দুটি প্রধান বিমান ঘাঁটি আল আসাদ ও ইরবিল থেকে তাদের অভিযান পরিচালনা
পরিচালনা করছে। বর্তমানে প্রায় 2000 মার্কিন সেনা সিরিয়ায় অবস্থান করছে। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র জানায় তারা সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটির সংখ্যা 8টি থেকে কমিয়ে 1টি করবে। ইসলামিক স্টেট আইএস মোকাবেলায় পূর্বের কৌশলকে ফলপ্রসূ মনে না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। এর আগে 2025 সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন এবং নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। 2024 সালের শেষের দিকে বাশার আল আসাদকে সরিয়ে দেশটির শাসন ক্ষমতায় আসেন আহমেদ আল শারা। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।